আজ ২১শে নভেম্বর ২০২৪। ঘড়ির কাঁটায় এখন সকাল ৮টা ১৫। সৌম্য আর আমি আমার শ্বশুরমশাইকে নিয়ে এখন যাচ্ছি নার্সিংহোমে। ওনার পায়ে একটা ইনফেকশনের কারণে ওনাকে এখন নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো। আমরা একদমই ঠিকঠাক নেই। সকাল থেকে ব্লগটা শুরু করেছি, কিছুটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা ভিডিওর শুরুতে দেখেছো। আজকে হচ্ছে 21 নভেম্বর 2024, আর এই মুহূর্তে আমিও সৌম্য আছি কলকাতার রাসবিহারী মোড়ের প্যারামাউন্ট নার্সিংহোমে। আমার শ্বশুরকে অ্যাডমিশন করাতে আমিও সৌম্য এখানে এসেছি। আজকের দিনটা অন্যরকম হতে পারতো, সেটা তোমাদের সঙ্গে ভিডিওর পরবর্তী পার্টে শেয়ার করব। সকাল সকাল এরকম একটা কিছু হবে আমরা এক্সপেক্ট করিনি, যদিও গতকাল আমার শাশুড়ি আর আমার জেঠু শ্বশুর নিয়ে এসেছিল আমার শ্বশুরকে এখানে ডক্টরকে দেখানোর জন্য। এখানেই উনি দেখান। তো পায়ে একটা বড়সড় ইনফেকশন থেকে একটা সার্জারির আকার নিয়েছে, যেটা এতদিন বোঝা যায়নি। তো ওই সার্জারিটা হোপফুলি আগামীকাল হবে, যার কারণে আজকে ইমিডিয়েট অ্যাডমিশন করাতে হলো। আজকে বিভিন্ন রকম টেস্ট হবে, তারপর হয়তো বা কালকে সার্জারি হবে, কি পরবর্তী কোন দিন হবে আমরা জানি না। আজকে 21 তারিখ, 29 তারিখ আমাদের ব্যাঙ্গালোর ফেরার ট্রেন। আমরা জানি না আমরা আদৌ ওই দিন ফিরতে পারবো কি না, কারণ এরকম শরীরের কন্ডিশন, যদি নার্সিংহোমে আমার শ্বশুর তখনও ভর্তি থাকে, না ছাড়ে, সেই মুহূর্তে ওনাকে তো রেখে দিয়ে আমরা ফিরে যেতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যাওয়াটা ক্যান্সেল হবে হয়তো বা। এখনও আমরা ডক্টরের সঙ্গে কথা না বলে বা কবে সার্জারি হচ্ছে বা সারতে কতদিন সময় লাগবে সমস্তটা না জেনে আমরা এই মুহূর্তে কোনো ডিসিশন নিইনি। তো আজকে ব্লগ বানানোরও কোনো ইচ্ছা বা মনের জোর কোনোটাই নেই, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে একটা স্পেশাল দিন হতে পারতো। সেই কারণে এই ভিডিওটা করে রাখা, যাতে পরবর্তী সময় গিয়ে যখন পুরনো দিনের স্মৃতিচারণ করব, তখন ভাববো যে আমাদের সঙ্গে 21 তারিখটা এইভাবে কেটেছিল। তো এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমার শ্বশুর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যদিও ভিডিওটা তোমরা অনেক পরে দেখছো, তবুও তোমরা প্রে করো যাতে খুব তাড়াতাড়ি আমরা ওনাকে ভালো করে বাড়ি নিয়ে যেতে পারি। তো এখন ওনাকে বেডে দিয়ে দেওয়া হয়েছে। ডক্টর এলে আমরা কথা বলবো, তারপর যা যা প্রসিডিওর আছে সমস্তটা কমপ্লিট করে আমি আর সৌম্য বাড়ি ফিরবো। তো এই যে আমার শ্বশুরকে এখানে অ্যাডমিশন করানো হয়ে গেছে, এখন বসে আছে। একটু পরে ডক্টর আসবে, যা যা ফর্মালিটি ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এবার সৌম্য আর আমি যাবো একটু নিচে ব্রেকফাস্ট করতে। এখন বাজে সকাল 10টা 15। আমরা বাড়ি থেকে 8টা নাগাদ বেরিয়েছি, কিছু না খেয়েই বেরিয়েছি। তো এখন একটু চাটা খেয়ে নেব, আর আমার শ্বশুর এখানে এখন গল্প জুড়ে দিয়েছে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি নিয়েছি ডিম টোস্ট, আর সৌম্য নেবে পরোটা আর ঘুগনি। সৌম্য খুব চিন্তায় আছে। আরে চিন্তা করার কিছু নেই, এমনিই ভালো হয়ে যাবে। চিন্তা হচ্ছে? কিচ্ছু চিন্তা করার নেই, ঠিক ভালো হয়ে যাবে। এখন তো বাজছে 11টা 15। যা যা কাজ ছিল, ফর্মালিটি ছিল, সমস্ত কিছু আমাদের করে দেওয়া হয়ে গেছে। আর 11টার মধ্যে ভিজিটিং আওয়ার্সও শেষ হয়ে গেছে। তো এবার সৌম্য আর আমি বাড়ি ফিরে যাব। সৌম্য এখন গেছে শাহজাহানদাকে ডাকতে, গাড়িটা কোথায় রেখেছে দেখো। এবার আমরা ফিরে যাব। কালকে আবার ডক্টর আসবে ভিজিটে। তো সুগার লেভেল অনেকটা হাই আছে, খুব একটা মেনটেন করে না, টাইম টু টাইম ইনসুলিনও নেয় না, যার কারণে ইনজুরিটা এতটা বেড়ে গেছে। তো দেখা যাক কি হয় না হয়, কতদিনের যে এটা মানে কি বলবো, পর্বটা যে কত দিনের আমরা নিজেরাও জানি না। আমরা ডক্টরকে বললাম যে আমাদের ফেরার টিকিট কাটা আছে, যদি তার আগে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি। তো উনি বললেন এইভাবে তো বলা যাবে না, যেহেতু একটা ওটি হবে, সার্জারি হবে, শুকোতে কীরকম কী টাইম লাগবে না লাগবে তার উপর ডিপেন্ড করছে কতদিনে ছুটি পাবে। তো দেখা যাক, সবটাই ভগবানের হাতে, যেমন যেমন উনি করবেন তেমন তেমনই হবে। তো চলো, সৌম্য এলে এবার আমরা বাড়ি ফিরে যাই। জানো তো, আজকের দিনটা আমার আর সৌম্যর জীবনের একটা বিশেষ দিন। আজ আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী।
যেই দিনটাকে সেলিব্রেট করা নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল। ব্যাঙ্গালোর বসেই আমরা দুজনে অনেক রকম প্ল্যান করেছিলাম কীভাবে আমরা আমাদের 2nd অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব, যার কোনোটাই হচ্ছে না। আমাদের এই 2য় বিবাহবার্ষিকীটা আমাদের কাছে যে এইভাবে আসবে আমরা কখনোই ভাবিনি। এরপর আজকে আর কোনো রকম ভিডিও আমি করতে পারবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও এখন ঠিকঠাক আছি। আমরা বলতে আজকে আমি এখন আছি জৌগ্রামে। আজ 25শে নভেম্বর সোমবার, আর এখন বাজে ওই সকাল 9:05-10 মতো। আমি এবারে একা এসেছি জৌগ্রাম, সৌম্য আছে শ্রীরামপুরে, আর আমার শ্বশুরমশাই এখনও নার্সিংহোমে ভর্তি আছে, তবে এখন অনেকটা ভালো। 2-1 দিনের মধ্যে হোপফুলি ছেড়ে দেবে নার্সিংহোম থেকে আর বাড়ি চলে আসবে। তো যাওয়ার দিনও একদম সামনেই এগিয়ে আসছে, যদিও এখনও আমরা কনফার্ম নয় কি আমরা 29 তারিখ ব্যাক করতে পারবো কি পারবো না। কিন্তু জৌগ্রামে আমার অনেক পেন্ডিং কাজ আছে, যদি যাওয়া হয় 29 তারিখ তাহলে অনেক কাজ অসম্পূর্ণই এবারে থেকে যাবে, যেগুলো রেখে দিয়ে চলে যেতে হবে না। তবুও যেটুকু করে নেওয়া যায় সেটুকু করতে আমার এখানে আসা আর কি। আমি পরশুদিন মানে শনিবার সকালে একাই এসেছি। কোনো রকম ব্লগ করা হচ্ছে না, কারণ ফোনে একটুও স্পেস নেই, আর এমনিতে তো টাইমের অভাব। একটা ল্যাপটপের ওপর চাপ পড়ছে বলে ভিডিও কিছুই আপলোড দিতে পারছি না। চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে, বহুদিনই ভিডিও দেওয়া হচ্ছে না প্রপারভাবে, যেহেতু একজন এখানে একজন ওখানে থাকছি, সবটারই ক্ষতি হচ্ছে। কিন্তু তাও ভিডিওগুলো করে রাখছি, পরবর্তীতে ধীরে সুস্থে আপডেট দেবো, তোমরা দেখবে। আর এখন সকাল সকাল আমাদের জৌগ্রাম বাড়ির বাগান পরিষ্কারের কাজে লাগিয়েছি, মানে আমার দিদিদের বাড়িতে যে বাগানের কাজ করে বাপিদা এসেছে এখন আমাদের বাগানটা পরিষ্কার করতে। যেহেতু শীত পড়ে গেছে, এখন জবা ফুল বলো টগর ফুল এগুলো তো ফুটবে না, আর আমার মা গাছ কাউকে কাটতে দেয় না, একমাত্র আমি যদি চেঁচিয়ে কাটানো করাই তবে হবে, না হলে মায়ের কথাই হচ্ছে বাগান পরিষ্কার করাবো কিন্তু সমস্ত গাছ থাকবে, বাগান পরিষ্কার হবে, ওইভাবে কি আর হয়। তো এখন সমস্ত গাছ একদম কাটিয়ে ছাঁটিয়ে পরিষ্কার করাচ্ছি। অনেকটা সকালেই এসে গেছে কাজে, আমি 8টা নাগাদ ঘুম থেকে উঠেছি, আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, দেখো জ্যাকেট পরে ঘুরতে হচ্ছে। রাত্রের দিকে তো বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, এবারে ঠান্ডাটা অনেকটা তাড়াতাড়িই পড়েছে। আর যদিও এবছর তো খুবই ঠান্ডা পড়বে বলছে, দেখা যাক। অনেকের শীতকাল ভালো লাগে, তবে আমার পার্সোনালি একদম শীতকাল ভালো লাগে না। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই কীরকম বাগান পরিষ্কারের কাজ হচ্ছে। এই যে সমস্ত গাছ একদম ছাঁটিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, জবা গাছেই ভর্তি, জবা গাছ টগর গাছে একদম ভর্তি। আচ্ছা, মা আমাকে বলেছে কুঁড়িগুলো তুলে নিবি। এই যে একটা কুঁড়ি পেয়েছি, এটা তুলে রাখি, রেখে দিবি, কালকে ফুটে যাবে। মা খালি বলছে যে ঠাকুরের পায়ে জবা দিতে পারবো না, আর ঠিক পারবে, 2 দিন না হয় দেবে না, আবার গরমকাল এলে দেবে। তো সমস্ত গাছ এখানে ছাঁটানো হচ্ছে, কাঁঠাল গাছ থেকে আরম্ভ করে। আমার মায়ের হাতে খুব গাছ হয়, যে জিনিসটাই বসিয়ে দেয় একটা ডাল একদম সেটা বন হয়ে যাবে। তো এখনও এই পোর্শনটা পুরো বাকি আছে। আমাদের বাড়ি প্রচণ্ড রোদ জানো, সকাল থেকে একদম যতক্ষণ অবধি রোদ থাকে, দুপুর অবধি রোদ। কিন্তু এই গাছটা এমন বড় হয়ে গিয়েছিল বট গাছের মতো, যে দুয়ারটা পুরো ব্লক হয়ে গেছিলো, কোনো রোদই পাওয়া যেত না, যার কারণে আরও শীতেতে এটা ছাঁটানো, যাতে রোদটাকে প্রপারভাবে গায়ে লাগানো যায়। বেশ অনেকটাই তো পরিষ্কারের কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে বড় একদম বট গাছের মতন জবা গাছটা ছিল একদম ছাঁটিয়ে দিয়েছি। তো এই জায়গাটা অনেকটা পাওয়া গেছে, দুয়ারটা অনেকটা ব্লক হয়ে গিয়েছিল শুধুমাত্র এই জবা গাছটার কারণে, পুরো শ্যাওলা হয়ে গিয়েছিল। তো এবার পুরো একদম রোদটা পাওয়া যাবে। বাবাকে একটু এই সকালের দিকে এইখানে রোদে বের করে দিলে বেশ আরামে বসে থাকে, গাছটার জন্য হতো না। তো এখন ছাঁটিয়ে দিয়ে বেশ ক্লিন লাগছে। এখন এই সাইডটা হবে, তো এই এত জিনিসকে এখন বাপিদা বাইরে নিয়ে গিয়ে সব ফেলছে, এগুলো ফেলুক, তারপর এটা করানো হবে বাকি কাজটুকু। বাগানে তো কাঁচা হলুদের গাছ ছিল, সেখান থেকে এই দেখো কি সুন্দর হলুদ পাওয়া গেছে। এই হলুদগুলো অনেকে দুধে গুলে খায়, অনেকে তো মশলা মানে বেটে যারা মশলা খায় তারা ব্যবহার করে, অনেকে আবার আমার বন্ধুদের আমি দেখেছি তারা আবার বেটে মুখে মাখে অনেকে। তো মা এগুলো কী করবে আমি জানি না, তবে বেশ ভালো হলুদ হয়েছে, সুন্দর একদম মোটা মোটা। এখন আমার বোন চলে এসেছে প্রণাম করতে, ওর মাধ্যমিকের টেস্ট চলছে এখন, আজকে আছে কি অঙ্ক,
দারুণ ভালো অঙ্ক হবে, নে প্রণাম করে নে একটা। আমি অঙ্ক একদম বিশাল ছিলাম, খুব ভালো করে পরীক্ষা দে, ফাইনাল খুব ভালো হোক। চল, বেজে গেছে এখন 11টা 15, আর আমি বাবার ঘরটা এখন পুরো ক্লিন করলাম। রেগুলার আমার মা চাদর চেঞ্জ করে, মানে যেহেতু বেশিরভাগ সময়ই বাবা শুয়ে থাকে, ওই কারণে রেগুলার মা চাদর চেঞ্জ করে। তাতে ঘরে কোনো রকম কিন্তু মানে রুগী মানুষ থাকলে যে একটা ঘরে দুর্গন্ধ হয়, আমাদের ঘরে কিন্তু ওরকম কোনো দুর্গন্ধ নেই। মানে যেই আসে বলে এত ক্লিন রাখে আমার মা। এই জানুয়ারি মাস এলে 3 বছর কমপ্লিট হবে আমার বাবা বিছানায়, মানে পুরোপুরি বিছানায় না, বেশিরভাগ সময় বিছানায় থাকে, কিন্তু আমাদের ঘরে এলে বোঝা যাবে না। তো এই জায়গাগুলো আমি পুরো সমস্ত কালকে ডিপ ক্লিন করেছি। এগুলো সমস্ত বাবার জামা কাপড়, বিছানার চাদর অনেকই লাগে, এই জায়গাগুলো সমস্ত গুছিয়ে দিয়েছি আমি। মা কতটা মেনটেন করবে আমি জানি না, তবে করে দিয়েছি। এই জায়গাটা গুছিয়ে দিয়েছি, আলোর কারণে ভালো বোঝা যাচ্ছে না। এবার করব অন্য একটা কাজ, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর এই জায়গাটা তোমাদের একটু দেখাই, এটা হচ্ছে আমার মা বাবার আলমারি। আলমারিতে এই রকম ছবি দিয়ে আমি বানিয়ে দিয়েছিলাম আর কি। ব্যাঙ্গালোর থেকে এগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, চলে এসেছে। এটা আগের বছর আমার বাবার জন্মদিনের একটা ছবি, যেটা এইভাবে ম্যাগনেট, মানে ফ্রিজ ম্যাগনেটই এটা বেসিক্যালি। তো ফ্রিজে আমাদের সামনের দিকের যে ওয়ালটা, ওটা তে গ্লাস ওয়াল, যার কারণে এটা ফিট হয় না, তো এই জন্য মা আলমারিতে রেখেছে। আর এটা উটি থেকে এনে দিয়েছি মাকে। আর এটা হচ্ছে আমরা সৌম্যর একটা ওরকম 4টে সেট বানিয়েছিলাম, দিদিদের 2টো পাঠিয়েছিলাম, তোমাদের আমি আগের ভিডিওয়ে শেয়ার করেছি। আগে মানে যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানবে। আর এটা মাকে একবার মাদার্স ডেতে আমি অনলাইনে এটা পাঠিয়েছিলাম, এটাও খুব সুন্দর। তো সত্যিই আমার মা আমার বেস্ট ফ্রেন্ডই। যাই হোক, এই জায়গাটাকে এইভাবে আমি এখানে সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার কি কাজ করব সেটা তোমাদের দেখাই। আমাদের যে দাদা কাজে লেগেছে, তো এখন তাকে টিফিনটা দিয়ে দিই। আমি তো এখন আমাদের এই ফ্রিজের মাথাটা পুরো পরিষ্কার করব। এই যে এই কভারটা এতদিন পাতা থাকতো, এটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে। এই সাইডগুলো খুব একটা নষ্ট হয়েছে বলা ভুল, মোটামুটি হালকা নষ্ট হতে শুরু করেছে। আর এটা কাছাকাছি করতে না খুব অসুবিধা হয়, যেহেতু ওপরে একটা প্লাস্টিক দেওয়া আছে। তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম একটা, তোমাদের দেখাই দাঁড়াও। আমি এই কভারটা অর্ডার করেছিলাম, এই রকম সেম কভারই, কালারটা শুধু খয়েরি, আমি ব্যাঙ্গালোরে ইউজ করি। এটা খুব ভালো, এটা কাছাকাছি করতেও খুব সুবিধা। মানে ওপরে কোনো প্লাস্টিকের একটা আর একটা কী বলবো কভার নেই বলে, হ্যাঁ এটা কাচতে খুব সুবিধা হয়। প্লাস্টিকগুলো ওটার না ফেটে ফেটে গেছে। তো এইটাকে আমি এখন এখানে সেট করব। দেখো এটাও ব্ল্যাকের ওপর নিয়েছি, আর ফ্রিজটাও তো ব্ল্যাক, ম্যাচিং হবে বেশ সুন্দর। তো এই জন্য এটা নেওয়া। আর মা এখানে আমাকে ছাতুর শরবত বানিয়ে দিল। আমি বললাম কিছু ব্রেকফাস্টে খাবো না আজকে, ভালো লাগছে না শরীরটা খুব একটা, কিন্তু এটা বানিয়ে দিল। এখন এটা খেয়ে এই জায়গাটাকে ক্লিন করব। এখন তো বেজে গেছে 1:05, আর আমার এই জায়গাটা ক্লিন করা পুরো কমপ্লিট। তো মানি প্ল্যান্ট গাছটাকে এই জায়গাটায় আমি দিয়ে দিলাম, বেশ সুন্দর দেখতে লাগছে। এরপর আরও বড় হলে মা মেনটেন করবে, তো আরও সুন্দর দেখতে লাগবে। আর তোমাদের যেটা দেখানোর জন্য এখন ক্যামেরাটা অন করা, সেটা হলো আমার মা একটা বেগুন গাছ লাগিয়েছে। আগের বছর লাগিয়েছিল, মানে আমরাই লাগিয়ে দিয়ে গিয়েছিলাম মেমারি থেকে গাছ এনে, লঙ্কা বেগুন। তো 1 বছর পর এই বেগুন গাছটা সুন্দরভাবে ফসল দিচ্ছে। দেখো এই যে বেগুন হয়েছে, আর লঙ্কাগুলো তো অনেক দিন ধরেই তোলা হচ্ছে। তো এই ডিম বেগুনগুলো খেতে, গরম গরম ভাজা খেতে খুব ভালো লাগে। তো আজকে মা তুললো বলে মা বললো তোর ভিডিওতে একটু দেখা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাগান পরিষ্কারের কাজ তো এখনও হচ্ছে, আর বাগানটা পরিষ্কার করানোর সময় আমার মা চেঁচাচ্ছিল যে এই গাছগুলো সব কাটিয়ে দিচ্ছিস, কোথায় ফুল পাবো। আর এখন দেখো দুজনেই চান করে এখানে রোদ পোয়াচ্ছে। এই যে আমার বাবা রোদে শুয়ে শুয়ে অর্ধেক ঘুমিয়েই গেছে। তাকাও দেখি শরীর কেমন, জোরে বলো, কথায় জোর নেই কেন গলায়? ভালো। আর এই যে এ আবার ওইদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। দেখি এর আজকে শ্যাম্পু হলো, কালকের হেয়ার কালার হবে আর হেয়ার কাট হবে। তো এখন দুজনে মিলে রোদ পোয়াচ্ছে। আর আমাদের যে হেল্পিং হ্যান্ড দিদি, সে এখনো কাজে আসেনি, ওই জন্য মা বলছে হ্যাঁ রে আসবে না নাকি রে, কি হবে। আর বাপিদা খুব সুন্দর বাগান পরিষ্কার করে, কি সুন্দর ক্লিন করে একদম করছে। দেখো বাগানটা পুরো একদম রূপটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি আগে একটা ছবি তুলে রাখতাম, তাহলে আফটার বিফোর আমি
পরে দেখাতে পারতাম। দিদি তো আসতে পারছে না, দিদি বারবার ফোন করছে, ভিডিও কলে দেখছে যে কীরকম হচ্ছে দেখি। পুরো পরিষ্কার হলো, এবার ওই বাগানটায় কয়েকটা গাছ কাটতে হবে। এই দেখো কাঠপিঁমড়ে এক্ষুনি পায়ে উঠেছিল, এক্ষুনি কামড়ালেই হয়ে যেত, ওজন বেড়ে যেত 2 কেজি আমার। এই বাগানটা তো পুরোপুরি একদম পরিষ্কার হয়েই গেছে, বাকি যে গাছগুলো আছে এগুলো থাকবে। আর এই ক্লিন জায়গাটায় পুরো দিদি গাঁদা গাছ এনে বসিয়ে দেবে, যেহেতু আমি চলে যাব আর 1-2 দিনের মধ্যেই, তাই আমার পক্ষে আর সম্ভব নয়। 1-2 দিন মানে আমি কালকেই চলে যাব, যার কারণে আর আমার হাতে বসানো হলো না। আর এই বাগানটাও পুরো একদম পরিষ্কার করানো হচ্ছে। পরিষ্কার মানে আমার মা কোনো গাছ কাটতে দেয় না, এই জায়গাটাতে ঢোকাই যায় না। আর যেহেতু শীতকাল, রোদের একটু প্রয়োজন, এই জায়গায় প্রচুর রোদ আসে আমাদের বাড়িতে 2টো দরজা দিয়ে, কিন্তু মায়ের কারণে রোদ আর ঢুকতে পারে না গাছের জন্য। তাই গাছগুলো সমস্ত কাটানো হচ্ছে, আরও এগুলোও কাটানো হবে। এবার বাড়িটাকে পুরো একদম ঝরঝরে লাগছে। সকালের পর থেকে তো মানে দুপুরের পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তোমাদের তখনই দেখিয়েছিলাম যে আমাদের হেল্পিং হ্যান্ড দিদি তখনও কাজে আসেনি বলে আমার মা রেগে গেছে। তো আজকে ওই দিদিটা কাজেই আসেনি, বর্ধমান গেছে কি করতে জানি না, তো আসেইনি, যার কারণে তো মায়ের খুবই চাপ হয়ে গেছিলো। তারপর আমরা দুজনে মিলেমিশে কাজটা করেছি, মানে মা আর আমি মিলে কিছুটা করেছি। তারপর ওই যে দাদাটা কাজে লেগেছিল, সে অনেকটা বেলা অবধি কাজ করেছে, বাড়ি গেছে। সমস্তটা আমি আর মা মিলে ক্লিন করেছি। আমরা আজকে খেয়েছি প্রায় 3:45 তখন, তো আর ভিডিও করা হয়নি। আর এখন দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, এখন যাবো ওই দিদিটার বাড়ি। কেন কাজে আসেনি, কালকে আদেও আসবে কিনা সেটা জানতে। আর আমার দিদির কিছু কাজ আছে স্টেশনে, তো বললো যে চ, আমি একা একা যাবো না, তুইও চ, তো ওই জন্য যাচ্ছি। আর প্রচণ্ড এদিকে ঠান্ডা পড়ে গেছে, যার কারণে একদম ফুল প্রোটেকশন নিয়ে বেরোচ্ছি। আর দেখো এই একটা কি আমার গালের মধ্যে বেরিয়েছে, আমার মুখে সাধারণত কিছু হয় না, ব্রণ তো ছোটো থেকে কখনো হয়নি, কিন্তু এটা কি হয়েছে আমি জানি না। যাই হোক, কোনো ব্যথা ফ্যাথা কিছু হয়নি, কিন্তু কীরকম একটা ফোড়ার টাইপের হয়েছে, দেখো কবে ভালো হবে জানি না। যাই হোক চলো, দিদি এসে গেছে, মায়ের সঙ্গে বাইরে বকবক করছে। এবার স্টেশন যাই, তারপর কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাগানগুলো 2টো বাগানই পরিষ্কার হয়েছে, সেটাও তো তোমাদের দেখানো হয়নি, সেটা আমি পরের ব্লগে শেয়ার করব। তো চলো এখন আগে ঝটপট বেরোই। আমরা তো স্টেশন চলে এসেছি অনেকক্ষণ, আর এখন এসেছি গৌতমদার দোকানে। এই যে আমার দিদি বসে আছে, ও একটা কিছু বানাতে দিয়েছে, সেটাই নিতে এসেছি। এসে দেখছি এখনও হয়নি, আমাদের সামনেই বানিয়ে দিচ্ছে। তো এখন মোটামুটি 15-20 মিনিট হলো আমরা এসেছি এখানে, এখনও আধ ঘন্টা মতো লাগবে এটা বানাতে। এই যে গৌতম আংটি বানাচ্ছে দিদি, 20 আঙুলের আংটি। আর এদিকে বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, খুব শীত করছে। এবারে ঠান্ডাটা অনেকটা আগেই পড়ে গেল। এখানে এখন দিদির আংটি বানানো চলছে, গৌতম দা মন দিয়ে কাজ করছে। এই যে আংটি পরবে বলে একদম টুলের ওপর পা তুলে বসে আছে। গৌতমদার দোকানে বসে বসে তো আমাদের খিদে পেয়ে গেছে, তো এখন আমরা ঘটি গরম নিয়ে নিচ্ছি। ধরো, হ্যাঁ এটা কতর দিলে, আর একটা দাও। তো এখন এখানে ঘটি গরম বানানো হচ্ছে, কিন্তু তোমার ঘটি গরম নয়। ঘটি গরম আছে না, এটা তো গরম নয়। কিরম গরম, তার নাম কি মুখ করবে? চানাচুরটা গরম নেই কাকু। চানাচুর গরম আছে, আর মেখে দুকে দেওয়ার পরে আর কি থাকবে, উষ্ণ গরম। আমার দিদিকে তো এরকম মোড়কে দিয়েছে, দিদি আবার নিয়ে চলে এসছে, বলছে আমি ঠোঁয়ায় ভরে দাও। আমাকে দিয়েছে ঠোঁয়ায়, আমি মাপবো। আমি মাপবো। না না, আমাকে একটু ওপরে কর্নফ্লেক্সের মতো দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি তো দিয়ে দিয়েছি, হয়ে গেছে। চলো টাটা। সমস্ত কাজ মিটিয়ে আবার চলে এসেছি উৎপলদার কাছে বাজার করতে। তো এবছরের মতো শেষবার উৎপলদার দোকানে। 2টো নেব, ওটা বাজে দেখো ওইখানটা খেকো না, আমি ওটা নেব না। না আমি ওটা নেব না, আমি ওটা নেব। উৎপলদার কাছে চলে এসেছি বাজার করতে। না ওটা আমি নেব না, কেন ভাঙাটা নেব আমি? তো এখানে খুব ফ্রেশ সবজি। আর তোমাদের একটা নতুন জিনিস দেখাই, এই শেপের পেঁপে আমি এর আগে কখনো দেখিনি, দেখো কিরকম। তো উৎপলদা বললো এটা কামরাঙা পেঁপে, সত্যি কামরাঙার মতো দেখতে। তোমরা কি কেউ দেখেছো এরকম পেঁপে? আমাকে কমেন্টে জানিও। আমি প্রথমবার এরকম টাইপের পেঁপে দেখলাম।
কালকে আমি বাজার করে নিয়ে গেছি, কিন্তু কালকে আমি ব্লগ করিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে লাস্টবার এলাম মায়ের বাজার করতে, এবার আমি আগামীকাল চলে যাব বাড়ি। স্টেশন থেকে তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 10:30। প্রচণ্ড ঠান্ডা, আর রান্নাঘরের জানলাটা খোলা আছে, আমি সোয়েটার পরে নিই, তো খুবই শীত করছে। এখন গরম করছি মোমো, মা বসে আছে। মোমো কালকে বানিয়েছিলাম, কালকে কোনো ভিডিও করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসার পর থেকেই দিদি গুবলুর অনেক আবদার ছিল কি এগুলো করে করে খাওয়াবি, তার মধ্যে একটাও করতে পারিনি। জাস্ট মোমোটা কালকে মা আর আমি মিলে বানিয়েছিলাম, মানে মা আমাকে একটু হেল্প করেছিল, মেনলি আমি বানিয়েছিলাম। তো কালকে ডিনারে আমাদের মোমো হয়েছিল। আর মায়ের কালকে রবিবার ছিল বলে ইতু সংক্রান্তি নয়, মানে ইতু পুজো হয় না, ওই ইতুর জন্য মা তো রবিবারগুলো নিরামিষ খায়, মা খেতে পারেনি। তো মায়ের মোমোটা রাখা ছিল, সেটাই এখন মাকে গরম করে দিচ্ছি, যদিও ওখান থেকে আমিও 2-1টা খাবো। তারপর ডিনার করবো। আর এই আরও আমার মানে কাঁপুনি লাগছে শীতেতে, তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে না আমি একটু ফানটা খেলাম, ঠান্ডা। মা আমাকে বলছে, হ্যাঁ রে তুই যে এসে বললি আমার শীত করছে, আবার এখন এটা খাবি? আমি বললাম হ্যাঁ, একটু ইচ্ছা হলো। তো তাই এখন কথা বলতে গিয়ে না মানে ঠান্ডায় যেন কাঁপছি, এরকম একটা অবস্থা। বাড়ির মধ্যেও এবছর সোয়েটার, যাই হোক ওটা গরম হয়ে গেছে আর কি। তো বাড়ির মধ্যেও এবারে সোয়েটার পরে থাকতে হবে, এমন ঠান্ডা এত তাড়াতাড়ি পড়ে গেল। তারাও তোমাদের আমি দেখাই মোমোটা কীরকম বানিয়েছিলাম। তো এই হলো আমার চিকেন মোমো। চলো গরম গরম মাকে দিদির সঙ্গে ঝাল চাটনিও বানিয়েছি, চাটনিটা এখানে রাখা আছে। এই যে এটা বানিয়েছিলাম মোমোর ঝাল ঝাল চাটনি, আর এখানে মোমো স্যুপও আছে, যদিও স্যুপটা এখন মা খাবে না। তো চলো চাটনি দিয়ে মোমোটা মাকে দিই। ঘড়িতে তো এখন 11:15, আর আমাদের তো ডিনার হয়ে গেছে বেশ অনেকক্ষণ। এবার শুয়ে পড়বো আমি আর মা। আর এই যে এই বাবার ঘরেই শুই আমরা, বাবা এই যে খাটে শুয়ে পড়েছে, আর এখানেই নিচে তোষক পেতে বিছানা করা হয়, মা এখানেই শোয়, যেহেতু বাবাকে একা রাখবে না। আর খাটেতেও মা শোয় না, জায়গা হবে না বলে। তো এখানে মা এই তোষকের ওপর বিছানা করে শোয়। আর যেহেতু এবারে সৌম্য আসেনি, আমি একা এসেছি, আমি একা পাশের ঘরে শুতে পারি না, আমার ভয় লাগে, আমি একা শুতে পারি না। তো যার কারণে এই জায়গাটাতেই আমি আর মা দুজনে শুয়ে পড়বো। শীতের দিন জায়গা অল্প হলেও অসুবিধা হয় না। এই যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আমি আর মা এখানে শুয়ে পড়বো। এই যে বালিশ পেতে বিছানা করা হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকেই এন্ড করে দিচ্ছি। কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, সকলের সঙ্গে শেয়ার করে নিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।